অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গ্রাম্য পটচিত্র। গল্প পাঠে আছি আমি হাবিবা লাইজু। শুরু করছি গল্পের দ্বিতীয় এবং শেষ পর্ব। সন্ধে হয় হয়, বদর বদর করে ইদ্রিস নৌকো ছেড়ে দিল। এর মধ্যে চাঁদ উঠেছে, মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলছে। পাশাপাশি বসেছে ইরফান আর লায়লা। আজ ইরফান পরেছে সিল্কের সবুজ কুর্তা আর মাথায় ফেস টুপি, আর টুকটুকে লাল শাড়ি পরা লায়লা যেন সাক্ষাৎ এক হুরি। খোঁপায় গুজেছে সাদা ফুল, কি সুন্দর মানিয়েছে দুজনকে। তিনি একবার এদিক আরেকবার ওদিক তাকিয়ে মুখ ফিরিয়ে দেখছি নদীকে। বৈঠার আওয়াজের সঙ্গে সঙ্গে পাড় ভাঙার অনবরত ঝুপঝাপ শব্দও শোনা যাচ্ছে। খানিক বাদে লায়লা বলল, তিন্নি, একটা ছড়া বল না, সেই যে শেয়াল পণ্ডিতের ছড়াটা। তিন্নির লজ্জা হয়েছে, সে মুখ খোলে না, ফিক ফিক করে হাসে। সে আজ সিনেমা দেখবে, আর কত লোক দেখবে তার শাড়ি পরা চেহারা। ফিরতে রাত হবে, তাই সঙ্গে আনা হয়েছে পরোটা আর আলু ভাজি। খানিক বাদে খাওয়া হলো শেষ। লায়লা যত্ন করে তিন্নিকে খাওয়ালো, বলল, আরেকটা পরোটা নি তিন্নি, এই তো এত ভাজি রয়েছে, কে খাবে নে। কয়েক বোতল পানি ভর্তিও করে এনেছে তারা। তাতে হাত ধুয়ে খানিকটা গলায় ঢেলে নিল ইরফান আর লায়লা। তিনি হাত ধোয়ার জন্য ঝুঁকে নদীতে হাত ডোবাল। তখনই একখণ্ড কালো মেঘ ঢেকে দিল চাঁদটাকে। একেবারে আঁধার হয়ে গেল চারদিক। ইরফান ফিসফিস করে বলল, দে ইদ্রিস এবার। ইদ্রিস পানি থেকে বৈঠা তুলে খুব জোরে একটা ঘা মারল তিন্নির ঘাড়ে, তারপর পাছার তলায় হাত দিয়ে ঠেলা মারল। তিনি উল্টে পড়ে গেল নদীতে। গুপুস করে একটা শব্দ হলো শুধু। তারপর কিছুক্ষণ তিনজনই নিশ্চল, নৌকাও স্থির, কোনো শব্দ নেই। কালো মেঘটা সরে গিয়ে আবার ফুটল একটু ফ্যাকাশে জ্যোৎস্না। দূরে দূরে দেখা যাচ্ছে আর কয়েকটা নৌকার আলোর বিন্দু। মেয়েটা একেবারে তলিয়েই গেছে। ওইটুকু একটা প্রাণ গেল কি থাকলো, তাতে পৃথিবীর কী বা আসে যায়। এমন তো কতই হয় রোজ। তিন্নির জন্য শোক করার কেউ নেই, বরং সে ডুবে গিয়ে কিছু মানুষের জীবনে স্বস্তি এনে দেবে। কিন্তু হঠাৎ অন্যরকম প্রতিক্রিয়া দেখা গেল লায়লার মাঝে। নৌকো যখন লাখার মাঠের কাছাকাছি এসে গেছে, দেখা যাচ্ছে সিনেমাওয়ালাদের আলো, শোনা যাচ্ছে উৎসুক জনতার মৃদু গুঞ্জনধ্বনি। সেই সময় লায়লা উঠে দাঁড়িয়ে বলল, মেয়েটাকে খতম করে দিলা? সিনেমা দেখবে, কত আশা করেছিল, হায় আল্লাহ, কি করলে তোমরা? পরিকল্পনাটা সবই জানত লায়লা, সে সম্মতি জানিয়েছিল। এখন সে দুষতে লাগলো তার স্বামী আর ইদ্রিসকে। শুধু তাই নয়, সে এমনই বিকৃত গলায় চিৎকার করতে লাগলো যে তাকে সামলানোই এখন কঠিন। ইরফান তাকে জড়িয়ে ধরলেও সে ছিটকে সরে যেতে চায়। সর্বনাশ, এখন জানাজানি হলেই যে সকলের হাতে দড়ি পড়বে, লায়লাও ছাড় পাবে না। সিনেমা দেখার আর প্রশ্নই ওঠে না। নৌকার গলি ঘুরিয়ে দিল ইদ্রিস। লায়লাকে জোর করে শুইয়ে তাকে চেপে ধরে রইল ইরফান। পাশ দিয়ে দু একটা নৌকো যাচ্ছে, তারা কেউ অবশ্য লায়লার গোঙানি শুনতে পায়নি। ফিরে আসা হলো ভালোই ভালোই। ঘাটে নেমেই নিজেই খুব চিচিয়ে চেঁচিয়ে কান্না করে উঠল ইরফান। এখন সব লোককে জানান দিতে হবে। বাড়িতে এসেও শুরু হলো কান্নার রোল। সে তারাও যোগ দিল তাতে। এটাই নিয়ম, মৃত্যুর সংবাদ পেয়ে সকলেই কান্নার জোগাড় তুলতে হয়। দুদিন পরে এই বাড়িতে এলেন পুলিশের দারোগা নিয়ামত খান। এই গ্রামে থানা নেই, দারোগা এসছেন নবীগঞ্জ থানা থেকে। নিয়ামত খানের দশাশই চেহারা, বদমেজাজি, সবসময় মুখে পান। সবাই জানে এই দারোগা যেমন ঘুষখোর তেমনই স্বেচ্ছাচারী। সরকার কিংবা সংবিধান থাকেন অনেক দূরে। এখানকার পুলিশের উপরওয়ালা কেউ নেই, এখানে কর্তার ইচ্ছেতেই কর্ম হয়। উঠোনেই একটা কুর্সি পেতে দেওয়া হলো নিয়ামত খানের জন্য। মুখ ভর্তি পান, তবু তিনি একটা সিগারেট ধরালেন। দিলারার আত্মহত্যার পরও তিনি একবার এসেছিলেন,
নিয়ম রক্ষার জন্য আসতেই হয়, তবে বেআইনি কিছু পাননি। তবে কোনো বাড়িতে এলেই কিছু প্রাণীর তার পাওনা হয়, তা পেয়েছিলেন, ঠিকঠাক রিপোর্ট দিয়েছিলেন। এবারের ঘটনা একটু আলাদা। গ্রামের আর 10 জনের মধ্যে যে একজন, সে যদি হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হয়, তবে তার সম্পর্কে অন্য 9 জনের রাগ কিংবা ঈর্ষা হবে না? এটাই তো মানুষের স্বভাব ধর্ম। তাও লোকটির ব্যবহার না বদলালে অন্যরা মেনে নিতে পারত। কিন্তু বিনা উপার্জনের সম্পদে বিষ থাকবেই, সেই বিষেই মাথা বিগড়ে দেয়। চতুর্দিকে এখন আলোচনা চলছে ইরফান আর লায়লা নিজে তাদের আগের পক্ষের মেয়ে তিন্নিকে খুন করেছে, সরিয়ে দিয়েছে পথের কাঁটা। এরকম জনমতের পাশে পুলিশকে কিছু করতেই হয়, তাই তো এসছেন নিয়ামত খান। কিন্তু তিনি অনুত্তেজিত। ডাকাতি নয়, 2-4টে লাশ পড়ে যাওয়ার ব্যাপার নয়, একটা বাচ্চা মেয়ের উধাও হয়ে যাওয়ার ঘটনা, তার জন্য আর কত সময় দেওয়া যেতে পারে? উঠানের কুর্সিতে বসে সিগারেট টানতে টানতে নিয়ামত খান ইরফানকে জিজ্ঞেস করলেন, বলো দেখি এই বৃত্তান্তটা। সন্ধে থেকে পরপর কি হলো? এরই মধ্যে অন্তত 100 বার মনে মনে ঘটনার পুনরাবৃত্তি করেছে ইরফান। প্রথম রাত্রিরে সে তো ঘুমোতেই পারেনি, সুতরাং বর্ণনা দিতে ইরফানের কোনো অসুবিধে হলো না। মাঝে মাঝে মাথা নাড়াতে থাকলেন নিয়ামত খান, যেন তিনি সব বুঝতে পারছেন। একটা দুরন্ত ছটফটে মেয়ে ঝুঁকেছিল নদীর পানিতে হাত ডুবিয়ে, সে তো পড়ে যেতেই পারে। এরকম দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। বর্ষার নদীতে সকলকেই সাবধান হতে হয়। এই কেসে বাপ মায়ের কোনো ক্রিমিনাল অফেন্স প্রমাণ করা যায় না। নিয়ামত খান ভোজন রসিক, তার জন্য খাঁটি ক্ষীর বিরিয়ানি রান্না করেছে সে তারা। সেই বিরিয়ানির প্লেটে দেওয়ার আগে দারোগাবাবুর হাতে একটা মোটা খাম দিল ইরফান। খামটা একবার খুলে দেখলেন নিয়ামত খান, মনে হলো 1000 দশকের নোট। তিনি মৃদু হেসে খামটা রাখলেন প্যান্টের পকেটে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরফান। মুখ তুলে উদারভাবে নিয়ামত খান বললেন, ইরফান সাহেব, আপাতত আপনাদের নামে কোনো কেসই দাঁড়ায় না, তবু একবার আপনার বিবির সঙ্গে কি কথা বলা যেতে পারে? ইরফান বলল, হুজুর, সেদিন থেকে আমার বিবি শয্যাশায়ী। খুব ভালোবাসতেন মেয়েটাকে, কারোর সঙ্গে বাতচিত করতেছে না, শুধু কাঁদতেছেন। তবু যদি আপনি চান। নিয়ামত খান হাত তুলে বললেন, থাক থাক, এরকম সময় জেরা করা খুবই ইনহিউম্যান। বুঝতেই তো পারছি তার মনের অবস্থা, আর থাক থাক। তারপর তিনি নিচু গলায় বললেন, ইরফান সাহেব, এখন কয়েকটা দিন বাড়ি থেকে আর নাই বা বেরোলেন, চুপচাপ থাকুন। পাড়ার লোক নানা কথা বলবে, কান দেবেন না। উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও তিনি থেমে গেলেন। হঠাৎ মনে পড়ার মতো তিনি বললেন, ইদ্রিস আলী গেল কোথায়? তার সঙ্গে যে একটু কথা বলতে হয়। ইদ্রিস ডিউটি দিচ্ছে খেয়াঘাটে। দারোগা নির্দেশ দিয়ে গেলেন সে যেন 1 ঘন্টার মধ্যেই থানায় গিয়ে হাজির হয়। আকাশ কাঁপিয়ে বাজ ডেকে বৃষ্টি নামলো একটু পরে। খবর এলো নদী দুটো তালগাছ খেয়েছে 1 ঘন্টা আগে। একটা আখের ক্ষেতও যায় যায় অবস্থা। নদীর বুঝি এখন মিষ্টি খাওয়ার খুব স্বাদ হয়েছে, বাধা দেওয়ার কোনোই উপায় নেই। মাথায় একটা টোকা দিয়ে বৃষ্টির মধ্যে ইদ্রিস যখন থানায় পৌঁছল, তখন দারোগাবাবু অফিস ঘরে টেবিলের ওপর 2 পা তুলে চুরুট টানছেন। দোক্তা পান, সিগারেট, চুরুট, এরকম একটা কিছু তামাকের নেশা তার সবসময় লাগে। চুরুট টানতে টানতে মাঝে মাঝে ভালো লাগার আবেশে তার চোখ বুজে আসে। ইদ্রিসের আপাদমস্তক দেখার পর তিনি নরমভাবে বললেন, তুমি ঘাটওয়ালা ইদ্রিস মিয়া? আগে কখনো দেখিনি। তোমাদের তো বড় পরিশ্রমের কাজ। বসো বসো মিয়া, তোমাকে আমি বেশিক্ষণ আটকাবো না। সেদিন সন্ধ্যের পর ঠিক কী কী ঘটেছিল পরপর বলে যাও তো, আমাকে তো রিপোর্ট লিখতে হবে। 2 দিন সময় পাওয়া গেছে। এর মধ্যে ইদ্রিস আর ইরফান অনেকবার ঠিক করে নিয়েছে যাতে দুজনের বয়ানেই কোনো অমিল না থাকে। ইদ্রিসের বুদ্ধি তেমন তীক্ষ্ণ নয়, তা সে পুরো বর্ণনাটি
প্রায় মুখস্থ করে নিয়েছে। তোতা পাখির মতন গড় করে সে বলে গেল সব। মাঝপথে একবারও বাধা দিলেন না নিয়ামত খান, যেন তিনি সন্তুষ্ট, এবার নিশ্চিন্ত রিপোর্ট দিয়ে দিলেই হয়। কিন্তু তিনি চুরুটটা নিভিয়ে সোজা হয়ে বসলেন। ইরফানকে তিনি কোনো জ্যাড়া করেননি, কিন্তু ইদ্রিসের কাছে একই কাহিনী শোনার পর তিনি জিজ্ঞেস করলেন, ইদ্রিস সাহেব, একটা বাচ্চা মেয়ে পানিতে তলিয়ে গেল, আর আপনারা তাকে বাঁচানোর কোনো চেষ্টা করলেন না? লোকে তো এই কথা জানতেই চাইবে। ইদ্রিস উত্তেজিত হয়ে বলল, চেষ্টা করিনি? কে বলছেন সাহেব? আমি মেয়েটারে ধরবার জন্য তৎসাথেই নদীতে লাফ দিয়েছি। খানিক দূরে রতন সাহেরও ছিল। আমার হাঁক শুনে সে কাছে আসে। সে সব জানে, তাকে জিজ্ঞেস করেন স্যার। নিয়ামত খান বললেন, আপনি নদীতে লাফাবেন সে তো স্বাভাবিক, সারা জীবন পানির সঙ্গে সহবাস। আপনি তো পানির পোকা, তবুও মেয়েটাকে বাঁচাতে পারলেন না। ইদ্রিস কাঁদো কাঁদো হয়ে বলল, বহুত আফসোস কি বাত স্যার, এরকম মুসিবত আমার জীবনে কখনো হয়নি। অতটুকু মেয়ে পানিতে পড়ে গেল, আমি একটুও দেরি করিনি, তবু তাকে খুঁজে পাওয়া গেল না। খোদা কা ক্যা মার্সি। দারোগা বললেন, খোদার নামে হয়তো দায় চাপিও না ইদ্রিস। তিন্নি পড়ে গেল নৌকার ডান ধারে, আর তুমি লাফ দিলে অন্য ধারে, তাই না? তাহলে আর তুমি মেয়েটাকে পাবে কি করে? দারুণ বিহ্বলভাবে ইদ্রিস বলল, আপনি এসব কি বলতেছেন হুজুর? ডান ধারে, অন্য ধারে, এসব তো আমি কিছুই বুঝতেছি না। দারোগা বললেন, বিপদের সময় এসব মনে রাখাও শক্ত। আচ্ছা ইদ্রিস, বলো তো মেয়েটার লাশ গেল কোথায়? এসব পানিতে ডোবা কেসে লাশ ভেসে ওঠে, তিন্নির কি হলো? ইদ্রিস নিজেকে কিছুটা সামলে নিয়ে পুলিশের সামনে একজন সাধারণ মানুষের মতো নাগরিক অধিকার সামলে নিয়ে বলল, সে আমি কেমনে জানবো? নদীর গর্ভে কত কি তলিয়ে যায়। এখন আবার কুমির কামঠের উপদ্রব শুরু হয়েছে। কোনো কামঠি ওকে টেনে নিয়ে গেছে মনে হয়। নিয়ামত খান আরেকটা সিগারেট কিংবা চুরুট খোঁজার জন্য এই পকেট সে পকেট হাতড়িয়ে তারপর সামনের একটা রেকাবি থেকে এক খিলি পান মুখে দিয়ে 8 মিনিট সময় নিলেন। তারপর বললেন, কামঠে নিয়ে গেছে? কামঠ কুমির আছে জেনেও তুমি পানিতে ঝাঁপ দিলে? তোমার প্রাণের মায়া নাই? ইদ্রিস বলল, হুজুর, গরিবের তো প্রাণের বিপদ প্রতি পদে পদে, ওসব ভাবলে কি চলে? এরকম একটা আপ্তবাক্য শুনেও হা হা করে হেসে উঠলেন নিয়ামত খান। আপন মনে বললেন, যাত্রা আর টিভি সিরিয়ালের এমন ডায়ালগ সবাই শিখে গেছে। তারপর তিনি হাঁক দিলেন দরজায়। একজন সেপাই পাশের ঘরের দরজা খুলে দিল। নিয়ামত বললেন, ইদ্রিস, ওই দিকে দেখো ভালো করে। ইদ্রিসের তখন ভূত দেখার মতো অবস্থা। সেই ঘরের একটা টুলে বসে আছে তিন্নি, তার মাথায় একটা ব্যান্ডেজ। সে একটা ভুট্টার দানা খুঁটে খুঁটে খাচ্ছে। ইদ্রিসের মুখে আর কোনো কথা নেই। নিয়ামত খান বললেন, তুই ওর মাথায় মারছিলি? আঘাতটা তেমন তেমন জোর হয়নি, তোরা ভাবছিলি ও মরেই গেছে। কিন্তু তুই কিংবা তোর মুরব্বীরা কেউই জানতো না যে তিন্নি এই বয়সে সাঁতার শিখে গেছে। সে সাঁতার জানে, সে জ্ঞান থাকলে ডুবে মরে না, বুঝলি? ইদ্রিস বিস্ফারিত চোখে চেয়ে রইল। নিয়ামত বললেন, ও মেয়েটার যদি মৃত্যু হতো তাহলে তোরাও নির্ঘাত মৃত্যুদণ্ড হতো, বুঝলি? মৃত্যু ঘটাবার চেষ্টাও বিরাট অপরাধ। বছর 10 তোকে ঘানিয়ে ঘোরাতে হবে নিশ্চিত। ইদ্রিস বলল, ঠিকই তো। নিয়ামত একটু কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন, কি বললি? কি ঠিকই তো? ইদ্রিস বলল, আমি পাপী হুজুর, অর্থলোভে কাজ করেছি। নিজের ছেলের চিকিৎসার কথা ভেবে না হুজুর, কোনো কারণেই অপরের প্রাণ নেওয়া যায় না। আমার যা হয় হোক হুজুর, আমি তিন্নির মৃত্যুর জন্য দায়ী, আমাকে শাস্তি দেন। নিয়ামত বাঁকা সুরে বললেন, এখন ধরা পড়ে তুই শালা আমাদের মন ভেজানোর চেষ্টা করছিস? শাস্তি তোকে পেতেই হবে। ওসব অভিনয় আমরা অনেক দেখেছি। ইরফানের কাছ থেকে যা টাকা পেয়েছিস সব লুকিয়ে রেখেছিস অন্য জায়গায়। তোর ছেলে মেয়েদের তুলনায় তিন্নির জীবনের ঝুঁকির কোনো দাম নেই।
ঘুষখোর বাজখাই ধরনের দারোগা নিয়ামত খান তিন্নিকে ডেকে আনলেন সামনে। তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে রইলেন। বললেন, ওয়ান্ডার, লাইফ ইজ ফুল অফ ওয়ান্ডার্স। হরিদেবপুর শ্মশানে সবাই প্রথমে তিন্নিকে প্রেতজুনিই ভেবেছিল। তখন মধ্যরাত্রি। এই সময়ে শ্মশানে কোনো শবদেহ আসেই না বলতে গেলে, কিন্তু বেশ কিছু গেজেল সেখানে আড্ডা মারে। দুজন সাধুর আখড়ায় ধুনি জ্বলে। সেই সময় নদী থেকে উঠে আসা এক জীবের ক্রন্দন শব্দ শুনে শ্মশানচারীরা সন্ত্রস্ত হয়ে উঠেছিল। হামাগুড়ি দিয়ে আসছে প্রাণীটি, মনুষ্য আকৃতি, শরীরে এক বিন্দু সুতো নেই, রক্ত কাদা মাখা, মাঝে মাঝে থামছে আর ফোঁপাচ্ছে। সাঁতার জানে বলেই বেঁচে এসেছে তিন্নি। তার পরনের শাড়িটি কোথায় খুলে গেছে। চেহারাটাও তখন এমনই বীভৎস যে দেখলে ভয় লাগারই কথা। শেষ পর্যন্ত সেই শ্মশানের লোকেই তাকে খাদ্য বস্ত্র দিয়েছে। ব্যান্ডেজ বাঁধা হয়েছে মাথায়। আশ্রয় পেয়েছে বান্ধব সমিতিতে। দুদিন আগে যে সাক্ষাৎ জমের গ্রাস থেকে ফিরেছে, তিন্নির মুখ দেখে তা বোঝার উপায় নেই। তিনি কামড়ে কামড়ে খাচ্ছে ভুট্টার দানা। বেশ কয়েক পলক তিন্নির দিকে তাকিয়ে থাকার পর নিয়ামত খান হুকুম দিলেন ইদ্রিসকে গাড়ো দিয়ে আটকে রাখার। লায়লা না হয় সৎ মা, কিন্তু ইরফান তো সাক্ষাৎ পিতা। সেই পিতা হয়ে সে নিজের কন্যাকে খুন করার ব্যবস্থা করেছিল। এরকম একটা ঘৃণ্য অপরাধের মূল আসামি তো ইরফানই। অথচ কি আশ্চর্যের ব্যাপার, ওই স্বামী স্ত্রীকে ধরার কোনো চেষ্টাই করল না দারোগা সাহেব। যদিও তিনি ঘুষ খেয়েছেন, কত খেয়েছেন তা জানতে থানার কারোরই বাকি নেই। ও ঠিক জানাজানি হয়ে যায়, কিন্তু অত বড় ক্রাইমের জন্য ওই সামান্য টাকা। অন্য সময় তিনি অন্যদেরও কিছু ভাগ দেন, এবার কিছু দিলেন না। অবশ্য ওইটা টাকার ভাগ বাটোয়ারাই বা কী হবে? দারোগা সাহেব কি আরও কিছু আদায় করার আশায় আছেন? পুলিশের কাজে যারা ঝানু হয়ে গেছে তারাও জানে শত ঘুষ দিয়েও সব অপরাধ চাপা দেওয়া যায় না। পাবলিক খেপে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাঝে মাঝে কিছু কাজ দেখাতেই হয়। এটাও একটা বেশ বড়চড় ঘটনা। হাটে বাজারে মানুষজন এ নিয়ে কথা বলতেই থাকে, তাদের চুপ করানো যাবে না। দারোগা সাহেব তা বুঝছেন না কেন? হলেও তাই। পরদিন 4-5 জন লোক সঙ্গে নিয়ে থানায় এলেন নিখিল মাস্টার। দারোগা সাহেবের সঙ্গে তার আলাপ আছে, ভালোই সম্পর্ক। কিন্তু এখন উত্তেজিতভাবে চক্ষু লাল করে তেতে ফুঁড়ে বললেন, এটা আপনি কি করছেন বলুন তো? একটা বাচ্চা মেয়ে খুন হতে যাচ্ছিল, সেই খুনিদের আপনি ধরবেন না? তাদের শাস্তি হবে না? বেশিক্ষণ পা ঝুলিয়ে বসলে নিয়ামত খানের পা ফুলে যায়, তাই টেবিলের উপর পা তুলে বসা তার অভ্যেস। নিখিল মাস্টারকে দেখেই তিনি পা নামালেন। শান্তভাবে বললেন, খুনি বলছেন কাদের? খুনটা হলো কোথায়? মেয়েটা তো দিব্যি বেঁচে আছে। আরও রেগে গিয়ে নিখিল মাস্টার বললেন, মেয়েটা বেঁচে আছে ওর আয়ুর জোরে। ওকে মেরে ফেলতেই চেয়েছিল, মাথায় আঘাত করেছে, ভরা নদীতে ফেলে দিয়েছে। ইন্টেনশন টু মার্ডার, এটা ক্রাইম নয়? এর জন্য লাইফ টার্ম হতে পারে না? নিয়ামত খান বললেন, দাঁড়ান দাঁড়ান, অত চিৎকার করছেন কেন? আপনারা সবাই বসুন। নৌকায় ছিল 3 জন অ্যাডাল্ট আর ওই খুকি। বড়রা 3 জনই বলেছে এটা একটা দুর্ঘটনা। শুধু ওই বাচ্চা মেয়ের কথায় ক্রাইম প্রমাণ করা যাবে? বাবা আবার বিয়ে করলে অনেক ছেলে মেয়েই তা মেনে নিতে পারে না। তারা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে। টেবিলের উপর প্রচণ্ড চাপড় মেরে নিখিল মাস্টার বললেন, আপনি বায়াসড, আপনি ঘুষ খেয়েছেন। দুদিকে মাথা নাড়তে নাড়তে জিভ দিয়ে চুকচুক শব্দ করে দারোগা বললেন, না না না, হাতে হাতে ধরা না পড়লে ঘুষ খাওয়ার অভিযোগ করাটা ঠিক না। এটা কি ভদ্রতাসমূহ স্যার? নিখিল মাস্টার বললেন, রাখুন আপনার ভদ্রতা। একটা নিষ্পাপ মেয়ে, অতটুকু বয়স, তাকে ওরকম নৃশংসভাবে হত্যার চেষ্টা, তাও নিজের বাবা, এরকম খুনি বুক ফিলিয়ে ঘুরে বেড়াবে? আমরা কিছু করবেন না? দারোগা বললেন, কি করব বলুন মাস্টার সাহেব? আইন তো অন্ধ, প্রমাণ ছাড়া কিছুই বোঝে না।
দেখুন যদি আপনারা কিছু করতে পারেন। নিখিলের পাশ থেকে আরেকজন বললেন, আমরা তো ব্যবস্থা নেবই, জনগণও ওকে ছাড়বে না। গভীর সন্তুষ্টির সঙ্গে দারোগা সাহেব বললেন, আজকাল তো জনগণই ভরসা। তারপর তিনি অকারণে হাসলেন। সেই দিন দুপুরের দিকে ধেয়ে গেল কয়েকশো মানুষ ইরফানের বাড়ির দিকে। ইরফান আর লায়লা দুজনকেই টেনে হিঁচড়ে নিয়ে গেল নদীর ধারে অর্ধেক স্কুল বাড়ির পাশে। সেখানে শুরু হলো সালিশ সভা। দারোগা সাহেব আজ এবারেও বেরোননি। হঠাৎ আজ অস্বাভাবিক গোমট, সবাই ঘামছে দরদর করে। দারোগা সাহেব পুরো দস্তুর পোশাক পরে আছেন বটে, কিন্তু বুকের বোতামগুলো সব খোলা। বিকেলবেলায় তার জলখাবার মুড়ি আর তেল ভাজা। টেবিলের উপর খবরের কাগজ পেতে ঢালা হয়েছে 250 মুড়ি, মাখা হয়েছে সর্ষের তেল দিয়ে, আনানো হয়েছে গরম গরম ফুলুরি আর আলুর চপ, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। দারোগা সাহেব টিয়া পাখির মতন কচকচ করে লঙ্কা খেতে পারেন। তিনি এসআই নিত্যলাল সাহেবকেও ডেকে নিলেন। নিত্যলাল খুবই ঠ্যাঙা, 6 ফুটের বেশি, গায়ের জামা ঢলঢলে করে। তার চোখ দুটি লাল থাকে সবসময়, কিন্তু সে গাঁজা খায় না। কোনো রোগ আছে চোখের হয়তো। একগাল মুড়ি চিপকোয়ার পর নিত্যলাল বলল, আজ যেখানে স্কুল বিল্ডিং মাঠের ফান্ডিং মিটিংয়ে ছিল দুপুরে, সেখানে এখন চলছে সালিশ সভা। দারোগা সাহেব বললেন, নিত্যলাল বলল, 2টো গাধা জোগাড় করেছে, একটা নাপিতকেও বসিয়ে রেখেছে সেখানে। ওদের ভয় দেখানো হচ্ছে, শাস্তি হিসেবে দুজনের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে উল্টো গাধার পিঠে চাপিয়ে 2-3খানা গা ঘোরাবে। ওরা কিছুতেই দোষ স্বীকার করছে না। লঙ্কায় কামড় দিয়ে দারোগা সাহেব বললেন, তাই বুঝি? নিত্যলাল বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করব? এখন নদীর যা তেজ, সাঁতার না জানলে বাচ্চা মেয়েটা নির্ঘাত ডুবে মরত। খুনের অভিযোগ স্পষ্ট, তবুও আমরা ওই স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলাম না, ঠিক মতন ইনকোয়ারিও করলাম না। তা নিয়ে পাবলিক নানা কথা বলা বলি করছে, অনেক লোক ক্ষেপে আছে। সালিশিতে হঠাৎ যদি মারধর শুরু করে, গণধুলাইতে ইরফান আর তার বউকে যদি একেবারে মেরেই ফেলা হয়, তাহলে আমাদের থানার নামে। একটা হাত তুলে প্রশান্তভাবে দারোগা বললেন, মারবে না, মারবে না, ওরা বড় লোক। বড় লোক কখনো গণধোলাইতে মারা যায় শুনেছ? কখনো না। গরিব মানুষদেরই পিটিয়ে মারা সহজ। একটুক্ষণ চুপ করে থেকে নিত্যলাল আবার বলল, আপনি আসল কালপ্রিটকে কিছু বললেন না, আর ইদ্রিস মিয়াকে আটকে রাখলেন। মানে এতে লোকের মনে কয়েকজন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, ইদ্রিস একটা গরিব মানুষ, ওর টাকা পয়সা খরচা করার সামর্থ্য নেই, তাই পুলিশ ওকে শাস্তি দিচ্ছে। আর ওর মালিকরা। এবারে হাত তুলে নিত্যলালকে থামিয়ে দিয়ে দারোগা সাহেব বললেন, এসব কথা লোকে বলছে না, বলছো তুমি নিজেই। তোমার বিবেক জেগে উঠেছে, তাহলে তোমার বিবেক বাবুকে বলো একটু বুদ্ধি খাটাতে। ইদ্রিস গরিব বলেই তাকে আটকে রেখেছি তা ঠিক, কিন্তু কেন? ইদ্রিসে মেয়েটার মাথায় ডান্ডা মেরেছে, এই কথাটা জানাজানি হলে লোকের রাগ প্রথমেই ওর উপর গিয়ে পড়ত। একদল লোক ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে চিড়ে চ্যাপ্টা করে দিয়ে যেত। আমরা ওকে বাঁচাতে পারতাম? ওকে বাঁচাবার জন্যই গারদে ভরে রেখেছি। আরও বলছি, শোনো, দেশলাই আছে? দাও। ফস করে একটা সিগারেট ধরিয়ে দারোগা বললেন, ওই ইরফান হারামজাদা আর ওই ছ্যানাল বউটার নামে অনেকগুলো কেস সাজিয়ে কাঠগড়ায় তোলা যেত ঠিকই, কিন্তু খুন তো হয়নি, তাই ওদের ফাঁসি হতো না। বড়জোর 8-10 বছরের মেয়াদ, তাতে ওদের কি এমন শাস্তি হতো? 8 বছর পর ড্যাংডেঙিয়ে জেল থেকে বেরিয়ে আবার সুখের পায়রা ওড়াতো। আসল শাস্তি হতো কার? ওই মেয়েটার। এই 8-10 পর সে কোথায় যাবে, থাকতো কোথায়, কে তাকে খেতে দিত? এই যুগে কেউ বেশি দিন স্নেহ দয়া মায়া কেউ দেখায় না, পয়সা চায়। পয়সাটাই আসল, বুঝলে? এখন জনসাধারণের যুগ, জনসাধারণকেই কেসটা হ্যান্ডেল করতে দাও। বিবেককে ঘুম পাড়িয়ে রেখে
আরও 2টি আলুর চপ খাও, আর চায়ের ব্যবস্থা দেখো। নিত্যলাল চুপ করে গেলেন বটে, কিন্তু মুখ দেখে মনে হয় এখনও তার মনটা যেন খুঁতখুত করছে। থানার উপরে রোজগার যখন ভাগবাটোয়ারা হয়, তখন সেও কিছু পায়, তখনও তার মন খুঁতখুত করে। যেখানে সালিশি সভা বসেছে সেখান থেকে থানার দূরত্ব বড়জোর মাইল 2। ঘন ঘন সেখানকার খবর এসে পৌঁছচ্ছে থানায়। দারোগা সাহেবের কড়া নির্দেশ, কোনো পুলিশ সে সবার ধারে কাছে যাবে না। এখন পুলিশের উপর মানুষের খুব রাগ। সন্ধ্যের দিকে খবর এলো সালিশি সভায় খুব শোরগোল চলছে, কি যেন একটা মিটমাট হয়েছে। দোষ স্বীকার করেছে স্বামী স্ত্রী। রসগোল্লা আসছে বিস্তমিয়ার দোকান থেকে। এই কথা শোনা মাত্র উঠে দাঁড়িয়ে দারোগা সাহেব বললেন, রসগোল্লা? তার মানে তো নিশ্চিত খোঁজ খবর। রসগোল্লা খেলে সকলেরই মেজাজ ভালো হয়ে যায়, তখন আর পুলিশের উপরেও রাগ থাকে না। কোমরের বেল্ট আঁটতে আঁটতে তিনি হেঁকে বসলেন, চলো হে নিত্যলাল, আমরাও রসগোল্লা খেয়ে আসি, তবে গানটাও সঙ্গে নিতে ভুলো না। তা বলা তো যায় না। নিজের রিভলভারটাও তিনি খুঁজে নিলেন। এই থানার একটা গাড়ি ছিল বটে, অনেক দিন আগেই সেটা বরবাদ হয়ে গেছে, নতুন গাড়ির স্যাংশন হয়নি। তবে দারোগা সাহেবের নিজস্ব মোটর বাইক আছে। নিত্যলালকে চাপিয়ে নিলেন পিছনে। জিপ গাড়ির চেয়েও মোটর বাইকের আওয়াজের দাপট বেশি। পুরো জনতার দৃষ্টি কেন্দ্রীভূত হলো পুলিশদ্বয়ের দিকে। স্কুল বাড়ির আধখানা চলে গেছে নদীগর্ভে, বাকি অর্ধেক ঝুলছে বলা যায়। একটা বড় আম গাছ কাত হয়ে পড়েছে, তার শেকড় থেকে খসে গেছে অনেকটা মাটি। হঠাৎ দেখলে মনে হয় গাছটা যেন বাঁচার জন্য আর্তভাবে হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাকে বাঁচাবার কোনো উপায় নেই। লালু সালুতে স্কুল বিল্ডিং ফান্ড কমিটির আবেদন লেখা নিশানা বাঁধা আছে 2টো বাঁশের খুঁটিতে। সামনে 2টো চৌকি পাতা, সেটাই মঞ্চ। স্কুলের মিটিং হয়ে গেছে দুপুরে, সেটা বিশেষ জমেনি। সালিশি সভার জন্য শেষ করে দিতে হয়েছে তাড়াতাড়ি। একটা ক্যানেস্তারায় কিছু 50-100 টাকার নোট পড়ে আছে। এইসব সভায় বক্তারা গলা ফাটিয়ে নিজেদের সরকারকে বাঁচিয়ে কেন্দ্রীয় সরকারের মুণ্ডুপাত করে, নিজেদের পকেট উপড়ে করতে চায় না। সেই মঞ্চের ঠিক সামনে ধরা পড়া চোরের মতন মুখ নিচু করে বসে আছে ইরফান আর লায়লা। শোনা যাচ্ছে একটু পরপর খোপানির শব্দ। 2 হাঁড়ি রসগোল্লা পৌঁছেছে সবে মাত্র। কিছুক্ষণ আগেও মঞ্চের উপর বসিয়ে রাখা হয়েছিল, এখন আর তাকে দেখা যাচ্ছে না। সে মিশে গেছে ভিড়ের মধ্যে। দারোগা সাহেবকে দেখে এগিয়ে এলেন নিখিল মাস্টার। হাসি মুখে জিজ্ঞেস করলেন, খবর পেয়েছেন তো সব? নিয়ামত খান বললেন, জনগণের বিচারে কি ফয়সালা হলো? নিখিল মাস্টার বললেন, মেয়েটা যখন প্রাণে বেঁচেই গেছে, আর ওকে ভালোভাবে বাঁচিয়ে রাখাই আমাদের প্রধান কাজ। তাই দোষ স্বীকার করলেও ওর বাবা মাকে কঠিন শাস্তি দেওয়া হলো না। ক্ষতিপূরণ আর জরিমানা দিতে রাজি করিয়েছি। ভুরু নাচিয়ে নিয়ামত খান জিজ্ঞেস করলেন, কত? নিখিল মাস্টার বললেন, ব্যাংক থেকে আগে আনিয়ে হিসেব করেছিলাম, এর মধ্যে অনেক টাকাই উড়িয়েছে। যা বাকি ছিল স্কুল বিল্ডিং ফান্ডে দিয়েছে 50,000, আর মেয়েটার নামে 2.5 লাখ। মোটামুটি আগের অবস্থায় ফিরিয়ে এনেছি। এখন থেকে ইরফান আলীকে আবার খেটে খেতে হবে, আর ফোটানি চলবে না। ঊর্ধ্বনেত্র হয়ে দারোগা সাহেব হিসেব করলেন, 2.5 লাখ? ফিক্সড ডিপোজিট যদি 9% হয়, তাহলে হলো গিয়ে 9 দুগুণে 18, আর 4.5, মানে 22,500 বছরে, প্রতি মাসে প্রায় 2,000-এর মতন, যথেষ্ট। তা মেয়েটা থাকবে কোথায়? নিখিল মাস্টার বললেন, ওই যে দেখছেন, এখলাসউদ্দিন, টাকমাথা মানুষটি, স্কুলে আমার সহকর্মী। ওর স্ত্রী অতি ভালো মানুষ, 2টি ছেলে মেয়ে আছে। এই মেয়ে থাকবে ওদের বাড়িতে, সেখানে লেখাপড়া শিখে মানুষ হবে। দারোগা সাহেব বললেন, বাহ। তারপর নিখিল মাস্টার ও তিনি পরস্পরের দিকে তাকিয়ে মৃদু হেসে ভুরু নাচালেন।
যেন দুজনেই কোনো ষড়যন্ত্রের অংশীদার। পরমুহূর্তেই তিনি মেজাজ পাল্টে গলা চড়িয়ে বললেন, টাকা দিয়েছে বলেই মাথা কিনে নিয়েছে নাকি? এত বড় অপরাধের শাস্তি হবে না? নাপিত চলে যায়নি তো? ও দুটোর মাথা কামিয়ে গলায় গাধার পিঠে চাপিয়ে ঘোরানো হোক। কয়েক পা এগিয়ে তিনি পকেট থেকে 10,000 টাকার বান্ডিল সমেত খামটা অবহেলার সঙ্গে ফেলে দিলেন স্কুল বিল্ডিং ফান্ডের ক্যানস্তারায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য। এরই মধ্য দিয়ে শেষ হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গ্রাম্য পটচিত্র। গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।